আবরার হত্যার রায় দ্রুত কার্যকর চায় পরিবার। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নির্দেশ আদালতের। দ্বিতীয়বারের মতো ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর 100 নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃষ্টি ও বিরূপ আবহাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি। সরকারি সহযোগিতা চান ক্ষতিগ্রস্ত কৃষক। বঙ্গোপসাগরে ট্রলারডুবির 3 দিনেও 20 জেলের সন্ধান মেলেনি। উদ্ধার কাজে প্রশাসনের গাফিলতির অভিযোগ। বেগম রোকেয়ার 141তম জন্মবার্ষিকী আজ। রংপুরের পায়রা বন্দে মানবেতর জীবনযাপন উত্তরসূরিদের। Saudi Extreme. Enjoy smooth speed. স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছে আমি ফারহান আলম এবং আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছে পুরো খবরে। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় 20 আসামিকে ফাঁসি ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষ সন্তোষ জানালেও উচ্চ আদালতে আপিল করার কথা জানান আসামি পক্ষের আইনজীবী। বুধবার সকাল 8:30টায় কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে থাকা 22 আসামিকে আদালতে আনা হয়। বেলা 11:30টার দিকে তোলা হয় আদালতে। বেলা 12টায় সংক্ষিপ্ত রায় পড়া শুরু করেন বিচারক। 25 আসামির মধ্যে পলাতক 3 জন সহ 20 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। রায়ে ট্রাইব্যুনাল বলেন, আসামিরা আবরার ফাহাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ এনে নিষ্ঠুরভাবে পিটিয়ে হত্যা করেছে। 20 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং বাকি 5 জনকে যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত করা হয়েছে। বাংলাদেশের মানুষকে ব্যথিত করেছে। বুয়েটের মেধাবী ছাত্র আবরার রাব্বির নৃশংস হত্যাকাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি যাতে আর কখনো না ঘটে তার রোধ করবে অত্র ট্রাইব্যুনাল আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। রায়ের পর আদালতের কাঠগড়ায় থাকা 22 আসামি কান্নায় ভেঙে পড়েন। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। এই মামলায় যারা মাস্টার মাইন্ড ছিল তাদেরকে এই মামলায় আনা হয় নাই এবং এই মামলায় বুয়েটের যে নেগলিজেন্সি ছিল আমরা আজকে মনে করেছিলাম যে এই বিষয়গুলো আমরা যুক্তিতর্ক উপস্থাপন করেছি। মাননীয় বিজ্ঞ বিচারক হয়তো উনি জাজমেন্টে আনবেন। জাজমেন্টটা সঠিক হয় নাই এবং আমরা এই আসামিদের পক্ষে উচ্চ আদালতে যাব। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1। আইনানুযায়ী 30 দিনের মধ্যে সংক্ষুব্ধদের হাইকোর্টে আপিল করতে হবে। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরারকে 2019 সালের 6 অক্টোবর পিটিয়ে হত্যা করে বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ ঘটনার পরদিন রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরারের বাবা বরকতুল্লাহ। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায়ে সন্তোষ জানিয়েছে তার পরিবার। কুষ্টিয়ায় বাড়িতে টেলিভিশনে রায়ের খবর দেখেছেন আবরারের মা ও ছোট ভাই। এই সময় কান্নায় ভেঙে পড়েন তারা। রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন পরিবারের অন্য সদস্যরা। সন্তান হারানোর ক্ষত 2 বছর ধরে বয়ে বেড়াচ্ছেন মা রোকেয়া খাতুন। তবে আজকের কান্না কিছুটা হলেও স্বস্তির। আবরার হত্যার রায় ঘোষণার পর কান্নায় ভেঙে পড়েন তিনি। সে সময় ভারী হয়ে ওঠে কুষ্টিয়ার পিটিআই রোডের আবরার ফাহাদের বাড়ি। রায়ে 20 জনের ফাঁসি ও অমিত সাহা সহ 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়ায় স্বস্তি প্রকাশ করেছেন আবরারের মা ও ছোট ভাই। এখন রায় দ্রুত কার্যকরের দাবি তাদের। রায় তো হয়েছে, এটা কখন কার্যকরী হবে? এখন কার্যকরী যেদিন হবে সেই দিনকে আমরা পুরোপুরি জানতে পারবো যে না আমরা আমার সন্তান হত্যার বিচার পেয়েছি। অমিত শাহ সে যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছে, কিন্তু সে অন্যতম একজন নির্দেশদাতা ছিলেন। তো আমরা তারও ফাঁসি হবে এটা চেয়েছিলাম। ছেলে হত্যার রায় শুনতে আদালতে উপস্থিত ছিলেন আবরারের বাবা বরকতুল্লাহ। জানান আবরারের মতো অকালে আর কোনো সন্তানকে যেন হারাতে না হয় কাউকে। মহামান্য সুপ্রিম কোর্ট থেকে যেদিন রায় কার্যকর করার জন্য রায় দেবে সেদিন আমরা পূর্ণাঙ্গ সন্তুষ্টি প্রকাশ
করব। আজকে যে রায় প্রকাশ করা হলো এই মাধ্যমে আমার একটাই বার্তা থাকবে, যেন ভবিষ্যতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইভাবে কোনো বাবা মায়ের বুক যেন আর খালি না হয়, এটা যেন একটা মাইল ফলক হয়ে থাকে। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে পিটিয়ে হত্যা করা হয় আবরার ফাহাদকে। এই ঘটনা সারা দেশে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর 100 নারীর তালিকায় আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার প্রকাশিত এই তালিকায় তার অবস্থান 43তম। ফোর্বসে বলা হয়, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন শেখ হাসিনা। বর্তমানে 4র্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। ক্ষমতায় এসে শেখ হাসিনা নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে গুরুত্ব দিয়েছেন। বাংলাদেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। প্রতি বছর ফোর্বসে বিশ্বের 100 ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করা হয়। এর আগে 2020 সালে ফোর্বসের প্রভাবশালী নারীর তালিকায় 39তম স্থানে ছিলেন শেখ হাসিনা। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার পক্ষে যতটুকু করার তিনি করেছেন। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কথা বলা অনেকে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্তর জন্য সহানুভূতি দেখিয়ে দ্বৈত নীতির পরিচয় দিচ্ছেন বলে মন্তব্য তার। বিএনপি এতদিন পরে একটা সুযোগ পেয়েছে, খালেদা জিয়ার অসুস্থতার এই দাবিতে তারা আন্দোলন করছে। খুব ভালো, তারা আন্দোলন করুক। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপি যতই আন্দোলন করুক, এ বিষয়ে নিজের সর্বোচ্চটা করেছেন বলে আবারও জানালেন প্রধানমন্ত্রী। যে হাসপাতাল সব থেকে ব্যয়বহুল, সেখানেই কিন্তু তার চিকিৎসা হচ্ছে। কৃষিবিদ ইনস্টিটিউটে যুবলীগের 49তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে 21শে আগস্ট গ্রেনেড হামলা, বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করা সহ বিএনপি আমলের নানা নিপীড়নের কথা তুলে ধরে এত কিছুর পরও বিএনপি আর কত সহানুভূতি চায় বলেও প্রশ্ন তোলেন শেখ হাসিনা। তার সাথে দরজাটা বন্ধ করে তালা দিয়ে দিয়েছে। আমি গাড়ির থেকে নেমে বেকুব, আমি আর ঢুকতে পারি না। আমি গেছি একটা মা সন্তান হারা, তাকে সহানুভূতি দেখাতে, আর সেখানে এইভাবে অপমান করে দিয়েছে, ফেরত দিয়েছে আমাকে। আমাদের কাছ থেকে কি আশা করে? আমরা যতটুকু দিচ্ছি, তাকে যে বাসায় থাকতে দিয়েছি, তাকে যে ইচ্ছা মতো হাসপাতালে ইচ্ছে চিকিৎসা করছে, এটাই কি যথেষ্ট না? এটাই কি অনেক বড় উদারতা আমরা দেখাইনি? সেটা তো দেখেছে। আর কত? আর 44 সালে যদি জন্ম হয়, তো তার বয়স কত সেটাও তো দেখতে হবে। তারেকের বউ ডাক্তার, শুনেছি সে নাকি অনলাইনে শাশুড়িকে দেখে। তো কই ছেলের বউ তো কোনদিন দেখতে আসো না। পকুর বউ এসছে। দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়া, আবার দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামির জন্য সহানুভূতি দেখাতে বলা দ্বিমুখী আচরণ বলেও মন্তব্য প্রধানমন্ত্রীর। এই দেশের মানুষ একটা অদ্ভুত চরিত্রের। তারা, আমি দেখি, একটা দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, আবার দুর্নীতিবাজের জন্য আবার কান্নাকাটিও করবে, তাকে বিদেশে পাঠিয়ে চিকিৎসাও করতে হবে যা দুর্নীতিতে সাজাপ্রাপ্ত। এই ধরনের দ্বৈত মানসিকতা কেন? এ সময় অসাম্প্রদায়িক বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত রাখতে যুবলীগ কর্মীদের নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে অনেক চক্রান্ত হয়েছে, অনেক ষড়যন্ত্র হয়, সেগুলি মোকাবেলা করতে হবে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার আবারও রক্তক্ষরণ হচ্ছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলেও জানান তিনি। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত মানববন্ধনে এসব কথা জানান মির্জা ফখরুল। তার দাবি, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আইনি কোনো বাধা নেই। সরকার চাইলে যে কোনো সময় তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পারে। এ সময় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, চেয়ারপারসনের পাসপোর্ট নবায়ন করতে দিলেও তার নতুন পাসপোর্ট ইস্যু করছে না সরকার। তিনি আবার সংকটাপন্ন হয়ে পড়েছেন, আবার তার রক্তক্ষরণ হচ্ছে। অবিলম্বে তার পাসপোর্ট দিয়ে তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন, অন্যথায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কোনো অবনতি হলে, কোনো অঘটন ঘটে, তার সমস্ত দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। ডক্টর মুরাদ হাসানের এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। তার বিরুদ্ধে বিচার বিভাগে তদন্ত চাওয়া হয়েছে। এদিকে আইনমন্ত্রী বলেন, মুরাদ হাসান দল থেকে বহিষ্কার হলে সংসদ সদস্যের বিষয়ে পর্যালোচনা করা হবে। নিজের মনের মতো করে অফিস সাজিয়ে নিচ্ছিলেন ডাক্তার মুরাদ হাসান।
অন্য যে কোনো মন্ত্রী প্রতিমন্ত্রীর চেয়ে আলাদা রূপ দিচ্ছিলেন তিনি, কিন্তু সেখানে আর বসা হলো না ডাক্তার মুরাদ হাসানের। পদত্যাগ করার পরদিনই সরিয়ে ফেলা হয়েছে নামফলকও। প্রথমে হারালেন প্রতিমন্ত্রীর পদ, এরপর সরানো হলো জামালপুর জেলা আওয়ামী লীগের পদ থেকে। ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি ও ঢাবির শিক্ষার্থী। ডাক্তার মুরাদের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার বিকেলে গুলশানের বাসায় সাংবাদিকদের কাছে তিনি বলেন, দল থেকে বহিষ্কার হলেই তার সংসদ সদস্য পদ থাকা না থাকার বিষয়টি পর্যালোচনা করা হবে। ওনার যে কর্মকাণ্ড তাতে আমি সত্যি গভীরভাবে ক্ষুব্ধ হয়েছি। আমি আশা করি যে ভবিষ্যতে কেউ কোনো সংসদ সদস্য নয়, কেউই যার বিবেক আছে সে এরকম কাজ করবে না। এদিকে সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন ইউনুস আলী আকন্দ। ডাক্তার মুরাদের অপকর্মের বিচার বিভাগীয় তদন্তও চান তিনি। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বৃষ্টি ও বিরূপ আবহাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। জমিতে জলাবদ্ধতা তৈরির পাশাপাশি পড়ে গেছে পাকা ধান সহ বিভিন্ন রবি শস্য। জমি থেকে পানি নিষ্কাশনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। নড়াইলে এখনো মাঠে প্রায় 10% পাকা ধান। একই সাথে চলছে বড় বীজতলা তৈরি, সরিষা, বিভিন্ন প্রকার ডাল সহ শীতকালীন সবজি চাষাবাদ। কিন্তু ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বৃষ্টিতে ক্ষতির মুখে কৃষক। বিচেলি নষ্ট, ধান নষ্ট, এরকম আমরা খুব ক্ষতিগ্রস্ত। আমরা যে দুর্যোগেতে বাঁচতে হলে তো সরকার ক্ষতির মুখে কৃষক। বিচেলি নষ্ট, ধান নষ্ট, এরকম আমরা খুব ক্ষতিগ্রস্ত। আমরা যে দুর্যোগেতে বাঁচতে হলে তো সরকার আমাকে সহায়তা করত। মাদারীপুরে 10,000 হেক্টরের বেশি জমির ফসল ক্ষতির মুখে পড়েছে। পাকা আমন ধান ছাড়াও সরিষা, মসুর, খেসারি, মাসকলাই, পেঁয়াজ, রসুন, কালোজিরা সহ বিভিন্ন রবি শস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এক গ্রার উপরে পানি, এবার তো সব এই যে গেজাই ওরছিল গাল সব তলাই গেছে গা। কালিজিরা, রসুন, পেঁয়াজ সব নষ্ট হয়ে গেছে। এখন আমাকে উপায় কি? এমন পরিস্থিতিতে জমি থেকে দ্রুত পানি নিষ্কাশনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। চাষি ভাইদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে দ্রুত পানি নিষ্কাশনের জন্য, এবং যে সমস্ত ফসল একেবারেই ক্ষতিগ্রস্ত হবে সেখানে যেন পুনরায় আবার ওখানে বপন করার মাধ্যমে যেন আবার ফসলটি নতুন করে চাষাবাদ শুরু করা যায়। যশোরের শার্শা উপজেলায় অন্তত 500 হেক্টর ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। তলিয়ে গেছে বড় বীজতলা, ভাসছে হাজারো বিঘা জমির পাকা ধান। বিজলি, ধান, পাট সব পানির তলায় ভেসে যাচ্ছে। ক্ষতি নিরূপণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়েছি। সরকার যদি আমাদের এই ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য কোনো সহায়তা পাঠায় তাহলে তারা পাবে। বিপর্যয় থেকে উঠে দাঁড়াতে সরকারি সহযোগিতা চান ক্ষতিগ্রস্ত কৃষকেরা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে আরো জানাতে মাদারীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক। রিপন, আমরা জেনেছি যে মাদারীপুরে 10,000 হেক্টর জমির ফসল ক্ষতির মুখে পড়েছে, তো এই ক্ষেত্রে কৃষি বিভাগ কি বলছে, বা কৃষি বিভাগ থেকে কোনো কৃষকদের জন্য কোনো সাহায্য সহযোগিতা করা হবে কিনা? জি, আপনাকে জানিয়ে রেখেছি যে গত কয়েকদিন যে ঘূর্ণিঝড় জাওয়াতের প্রভাবে কিন্তু মাদারীপুরে 2 দিন যে টানা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে কিন্তু আমন ধানের, রোপা আমন ধানের পাশাপাশি কিন্তু রবি শস্য সহ অন্যান্য যে ফসল রয়েছে কৃষকদের, সেই ফসল কিন্তু পানিতে তলিয়ে গেছে, এবং সেই তলিয়ে যাওয়ার যে ফসল, সেই ফসল কিন্তু অনেকই নষ্ট হয়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছে কৃষকরা। তারা বলছেন যে যে সকল বীজতলা, বিশেষ করে আলু, সরিষা সহ অন্যান্য যে বীজতলা রয়েছে ফসলের, সেই বীজতলা কিন্তু তলিয়ে গিয়ে সেগুলি কিন্তু নষ্ট হয়ে গেছে। এই একটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। আমি কথা বলেছি মাদারীপুরের কৃষি কর্মকর্তাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে কৃষকদের তারা পরামর্শ দিয়ে যাচ্ছেন যেন যে সকল জমিতে যে পানি নিষ্কাশন করা সম্ভব সেই সকল জমি থেকে তারা যেন পানি নিষ্কাশন করে, এবং পাশাপাশি যে সকল জমিতে পানি নিষ্কাশন করা সম্ভব নয় সেই সকল জমি কিন্তু এই কিছুদিন পরে পানিটা নেমে গেলে তারপরে নতুন করে কিন্তু তারা আবার চাষাবাদ করতে হবে, এরকম একটি কথা আমাদেরকে জানিয়েছে। এটা কিন্তু একটা বিষয় স্পষ্ট হয়েছে যে কৃষি অধিদপ্তর কিন্তু যে সকল এলাকা একটু নিচু প্রবণ এলাকা, সে সকল এলাকার কৃষকরা কিন্তু প্রচুর ক্ষতিগ্রস্ত হয়ে পড়লো। আমি কথা বলেছি মাদারীপুর জেলার যিনি
কৃষি বিভাগের প্রধান কর্মকর্তা রয়েছেন উপপরিচালক মোহাম্মদ জমিরের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা একটি তালিকা তৈরি করেছেন মাদারীপুরের 10,426 হেক্টর জমিতে যে সকল কৃষকদের জমি পড়েছে তাদের সকলের একটি তালিকা তারা তৈরি করছেন, কারণ তাদের যে ইউনিয়ন পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে তাদের মাধ্যমে সেই তালিকাটা তারা তৈরি করে ঢাকাতে প্রেরণ করে এবং সেখানে থেকে যদি সরকারিভাবে যদি কোনো প্রণোদনা আসে কৃষকদের জন্য সেটি তারা কিন্তু তাদের মাঝে বিলি করবেন। এছাড়া কিন্তু তেমন তাদের কাছে হাতে আর তেমন কোনো পদক্ষেপ নেই বলে আমাদেরকে জানিয়েছেন। তাছাড়া তারা পরামর্শ কিন্তু দিয়ে যাচ্ছেন যে কিভাবে কৃষকরা ঘুরে দাঁড়াতে পারে, এই ঘূর্ণিঝড় দেওয়াতে যে পরিমাণ ক্ষতি হচ্ছে সেটি পুষিয়ে নেওয়ার জন্য। আমি ঘুরে দেখছি মাদারীপুরে কালকিনি, রাজৈর এবং শিবচরের বিভিন্ন উপজেলা আমি ঘুরেছি গত দুই দিন। সেইখানে আমরা দেখতে পেয়েছি যে অনেক কৃষকই বলছেন যে তারা কিন্তু একেবারে সর্বশান্ত হয়ে গিয়েছেন, কারণ এই যে শীত মৌসুমে কিন্তু অনেক ধরনের ফসল চাষ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন, সেই উদ্যোগের জায়গায় কিন্তু তারা বড় ধরনের একটি বিপর্যয়ের মুখে পড়েছেন কৃষকরা। সার্বিকভাবে এই ছিল মাদারীপুরের যাওয়াতে ঘূর্ণিঝড়ের প্রভাবে যে কৃষকদের ক্ষতিগ্রস্ত তথ্য, সেটি আমার কাছে এই ছিল সর্বশেষ। বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলারডুবির 3 দিন পরেও নিখোঁজ 20 জেলের সন্ধান পাওয়া যায়নি। এতে হতাশ হয়ে পড়েছেন স্বজনেরা। উদ্ধার তৎপরতায় প্রশাসনের গাফিলতির অভিযোগও করেছেন তারা। পরিবারের উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে স্বজনদের মাঝেও। এখনও তাদের অপেক্ষায় প্রহর গুনছে তারা। বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজদের সন্ধান মেলেনি এখনো। কি ঘটছে তাদের ভাগ্যে জানা নেই কারো। তবে অজানা শঙ্কায় পরিবারগুলোতে নেমে এসেছে শোকের ছায়া। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চরফ্যাশন উপজেলার আব্দুল্লাপুর, আবু বকরপুর, আহমেদপুর সহ বিভিন্ন এলাকার পরিবেশ। পরিবারের সচ্ছলতার আশায় উত্তাল সাগরেও এসব মানুষের কাছে জীবন অনেকটাই মূল্যহীন। উপার্জনক্ষম মানুষকে হারিয়ে চোখে অন্ধকার দেখছেন স্বজনরা। হঠাৎ তাদের হারিয়ে যাওয়া মেনে নেওয়া কঠিন তাদের জন্য। এখন মরদেহ হলেও ফেরত চান স্ত্রী সন্তানরা। তারপর ছোট ভাই বাবার আয় আমরা সব সংসারটা চলে, বাবার আমরা জীবিত হোক মৃত হোক বাবারে যাই। আমার বাবা আজ কয়েকদিন ধরে নিখোঁজ, এখনো প্রশাসন আমার বাবাকে উদ্ধার করে দিতে পারেনি, আর কবে দিব। দরিদ্র এসব পরিবারকে সরকারি বেসরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। সকল দপ্তরে আমরা জানিয়েছি আমরা জীবিত হোক মৃত হোক আমাদের এই 20 জন জেলের আমরা সন্ধান চাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন নিখোঁজদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। এই ঘটনায় ট্রলিং জাহাজের লোকজনকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি। সকাল থেকে কোস্টগার্ড অভিযান পরিচালনা করতেছেন। আমরা এই বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানাবো। আমরা শাস্তিমূলক ব্যবস্থা যেন গ্রহণ করা হয় সে বিষয়ে আমরা সুপারিশ করব। গত 3 ডিসেম্বর চরফ্যাশন থেকে সাগরে মাছ ধরতে যান 21 জেলে। 5 ডিসেম্বর ট্রলিং জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার প্রায় 8 ঘণ্টা পর উদ্ধার হওয়া এক জেলের মাধ্যমে বিষয়টি জানতে পারে প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রামের আতুরা ডিপোর একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আগুনের এখনকার পরিস্থিতি জানাবেন, নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে কিনা, আর কিভাবে আগুনটি লেগেছে কিছু জানা গেছে কিনা? মূলত 8টি ইউনিট নয়, ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের মোট 8টি গাড়ি মূলত এই আগুন নেভানোর কাজ চালাচ্ছে এবং ইতোমধ্যে ভোর 5টা 20 মিনিটে এই আগুনটি লেগেছিল এবং এই মুহূর্তে এখনো কিন্তু আগুন দাউ দাউ করে জ্বলছে। যেহেতু এটি একটি ঝুটের গুদাম এবং এখানে বিভিন্ন গার্মেন্টসের পুরনো যে টুকরো কাপড় এবং সেগুলো থেকে আগুন কিছুক্ষণ পরপরই আসলে আবার ধরে যাওয়ার একটি প্রবণতা দেখা যাচ্ছে। সেই হিসেবে এই আগুন নিয়ন্ত্রণে আনা কিছুটা কষ্টকর বলে ধারণা এখানে ফায়ার সার্ভিসের যারা আছেন তারা আমাদেরকে বলছেন। এবং আশেপাশে যেহেতু পানির উৎস একটু কম, সেক্ষেত্রে তাদেরকে এই পানির জন্য বেশ ব্যাগ পেতে হচ্ছে এবং বেশ দূর থেকেই কিন্তু এই পানি নিয়ে এসে তারপর এই আগুন নেভানোর কাজ করতে হচ্ছে। বিশাল একটি এলাকা জুড়ে মূলত এই ঝুটের গুদাম এবং একটি পুরনো একটি ভবনের একেবারে উপরে নিচে ভেতরে মানে বলা যায় যে পুরোটাই ঠাসাঠাসি করেই এখানে এই গুদামের যেই সমস্ত কাপড় বা ঝুট সেগুলো রাখা হয়েছে এবং গত 2 ঘন্টা ধরে যে এই আগুন জ্বলছে তাতে কিন্তু ইতিমধ্যে পুরো এলাকায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে বলা যায় যে একটি বেশ অন্ধকার অবস্থা তৈরি হয়েছে এবং এই এখনো পর্যন্ত কিন্তু এই আগুন নেভানোর
পুরোপুরি আয়ত্তে আনা সম্ভব হয়নি এবং ঠিক যে অবস্থা আগুন এখন জ্বলছে ঠিক আরো কতক্ষণ লাগতে পারে সেটিও এখনো স্পষ্ট করে আসলে বলা যাচ্ছে না। তবে এখনো পর্যন্ত আমরা এখানে যারা আছেন হতাহতের কোনো খবর আমরা এখনো পর্যন্ত পাইনি এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হচ্ছে তারা সর্বাত্মক চেষ্টা করছেন এই আগুনটি যাতে দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। গত 6 মাসে চট্টগ্রাম নগরীতে খাল নালায় পড়ে 3 জনের মৃত্যু এবং 2 জন নিখোঁজ হয়েছে। একের পর এক দুর্ঘটনা ঘটলেও সমস্যা সমাধানে এখনো কোনো তৎপরতা নেই তদারকি প্রতিষ্ঠানগুলোর। নগর কর্তৃপক্ষের দায়িত্ব এড়িয়ে যাওয়ায় ক্ষোভ জানিয়েছে সাধারণ মানুষ। চট্টগ্রামের 16 শহরের চশমাখালে পড়ে সোমবার থেকে নিখোঁজ কিশোর কামাল উদ্দিন। ফায়ার সার্ভিসের তল্লাশিতেও খোঁজ না মেলায় তার বেঁচে থাকা নিয়ে দেখা দিয়েছে সংশয়। কামালের মতো খাল নালায় পড়ে গেল জুন থেকে এ পর্যন্ত মারা গেছেন 3 জন, আর 3 মাস ধরে নিখোঁজ সালে আহমেদের সন্ধান মেলেনি এখনো। ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ক্ষুব্ধ নগরবাসী। এগুলো স্ল্যাব ছিল, এগুলো কমপ্লিট ঠিক ছিল, কেন এগুলো ভেঙে চুরে নষ্ট করে এখন মানুষের মরণ ফাঁদা তৈরি করছে। সিডিএ কর্তৃপক্ষ যে হঠাৎ করে ড্রেনগুলো ভেঙে দিছে, ভেঙে দেওয়ার ফলে সংস্কার তো করেইনি, উল্টা আরো এটা আরো মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। বাচ্চা কাচ্চা হাঁটাহাঁটি করে, অসুবিধা পরিবারে তো আর পাওয়া যায় না। নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পে বেশিরভাগ খাল তদারকির দায়িত্ব রয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এর বাইরে কিছু খাল, ড্রেন, নালার রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি কর্পোরেশনের হলেও তা নিয়ে মাথা ব্যথা নেই কারো। প্রায় ফুটপাত অলরেডি আমরা স্ল্যাব দিয়ে দিয়েছি এবং আমরা একটা টার্গেট নিয়েছি জানুয়ারির মধ্যে সমগ্র চিটাগাঙ্গের যে সমস্ত নালায় কাজ চলছে না সেই সমস্ত নালায় স্ল্যাব দেব এবং অনেক নালা আছে যে স্ল্যাব দেওয়ার উপযুক্ত না। চট্টগ্রাম নগরীতে 165 কিলোমিটার খাল এবং 972 কিলোমিটার নালা রয়েছে। এর মধ্যে কতটুকু জায়গায় নিরাপত্তা দেয়াল ও স্ল্যাব আছে সে তথ্য জানে না কেউ। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মিরপুর জাতীয় চিড়িয়াখানায় প্রায় 3000 প্রাণীর চিকিৎসার দায়িত্বে মাত্র একজন চিকিৎসক। বাঘ, সিংহ, কুমির, জলহস্তী থেকে জিরাফ, উট ও সরীসৃপ সহ সব প্রাণীর চিকিৎসা করেন তিনি। অথচ সিঙ্গাপুর, অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশের চিড়িয়াখানায় প্রজাতিভেদে আলাদা চিকিৎসক নিয়োগ করা হয়। চিকিৎসা ব্যবস্থা সংস্কারের পরামর্শ দিয়েছেন গবেষকেরা। চিড়িয়াখানা হাসপাতালে চিকিৎসা নয়, ময়ূরের খামার গড়ে তোলা হয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ চিড়িয়াখানার একটি সিঙ্গাপুর জু। প্রাকৃতিক আবহে এখানে রাখা হয়েছে প্রাণীদের। বিশ্বের নানা প্রান্ত থেকে আসেন দর্শনার্থীরা। এদিকে প্রায় 50 বছর বয়সী মিরপুর জাতীয় চিড়িয়াখানায় এখনও খাঁচায় চলছে প্রদর্শনী। উন্নত চিড়িয়াখানায় বাঘ, সিংহ, জিরাফ, বানর ও সরীসৃপ প্রাণীদের চিকিৎসায় আছেন আলাদা আলাদা চিকিৎসক। কিন্তু মিরপুর চিড়িয়াখানায় প্রায় 2700 প্রাণীর চিকিৎসা দিচ্ছেন মাত্র একজন চিকিৎসক। স্পেসিফিক চিকিৎসক আছে একজন, বাট ওখানে কম্পাউন্ডার আছে, ড্রেসার আছে, অ্যাটেন্ডেন্ট আছে। ট্রিটমেন্টের চাইতেও আমরা প্রতিষেধক করে আমরা ভালো রাখার চেষ্টা করব। অস্ট্রেলিয়ার বন্যপ্রাণী গবেষণা কেন্দ্র ওয়ার্ডস ক্যাম্পেইন পরিচালক ক্রিস্টিয়া হ্যারিস বলছেন, চিড়িয়াখানায় প্রাণী প্রজাতি ভিত্তিতে চিকিৎসা দিতে হয়। এর জন্য প্রয়োজন বন্যপ্রাণী গবেষক ও বিশেষায়িত প্রাণী চিকিৎসক। জরুরি চিকিৎসা দিতে হয় বলে এদের 24 ঘন্টা দেখাশোনা করতে হয়। প্রাণী প্রজাতি ভেদে আমরা বিশেষ প্রশিক্ষণ দিয়ে চিকিৎসক এবং জু কিপার গড়ে তুলি। আবার মিরপুর চিড়িয়াখানা হাসপাতালের কোয়ারেন্টিন ঘরে গড়ে তোলা হয়েছে ময়ূরের খামার। প্রাণীদের চিকিৎসা হয় খাঁচায় রেখে। দিনে 8 ঘন্টার বেশি থাকেন না চিকিৎসক। তাই গত 10 বছরে বাঁচানো যায়নি ওয়াইল্ড বিস্ট, গন্ডার, হায়ানা, চিতাবাঘ সহ বেশ কিছু প্রাণী। দুবাই চিড়িয়াখানার ব্যবস্থাপনা পরিচালক রেজা খান বলেন, মিরপুর চিড়িয়াখানা পুরনো ধারণা ও অবৈজ্ঞানিকভাবে পরিচালিত হচ্ছে। নিম্নমানের প্রাণী চিকিৎসা ও দুর্বল ব্যবস্থাপনার কারণে এখনো আন্তর্জাতিক সংস্থা ওয়াজার তালিকাভুক্ত হতে পারেনি মিরপুর চিড়িয়াখানা। বিশ্বের কোনো চিড়িয়াখানার যে ডেভেলপমেন্ট হয় তার থেকে আমরা পিছিয়ে থাকতে না পারি। আমি এটা খুশি হয়েছে জেনে যে এখানে চিড়িয়াখানার বিষয়ে আইন প্রণয়ন হচ্ছে। আইন যেটা প্রণীত হয়েছে সেটাই কিন্তু শেষ বাইবেল নয়, এটা পরিবর্তনযোগ্য। এদিকে চিড়িয়াখানা আধুনিকায়ন করতে প্রায় 1500 কোটি টাকার প্রকল্প একনেকে পাশ হওয়ার অপেক্ষায় আছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনে ক্যাম্প অফিস খোলাকে কেন্দ্র করে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় 5 জন আহত হয়েছে।
বুধবার রাত 8:30টার দিকে উপজেলার কবিরাজপুর ইউনিয়নের পান্তাপাড়া এলাকায় ঘটেছে এই ঘটনা। স্থানীয়রা জানায়, চতুর্থ ধাপের নির্বাচনে ইউপি চেয়ারম্যান প্রার্থী টিপু সুলতান তার সমর্থিত 4 নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী কাঞ্চন মাতব্বরের নির্বাচনী ক্যাম্প উদ্বোধনে পান্তাপাড়া এলাকায় যান। এ সময় আরেক চেয়ারম্যান প্রার্থী চান মিয়া মাতব্বরের সমর্থক লক্ষণ দাস সহ কয়েকজন আকস্মিক হামলা চালায়। এ সময় 5 জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত ফিরোজা বেগমকে ফরিদপুর শেখ মুজিবুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের খবরে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। রংপুরে পায়রা বন্দে মানবেতর জীবনযাপন করছেন বেগম রোকেয়ার উত্তরসূরিরা। সহায়তার বিধান থাকলেও এগিয়ে আসেনি সংস্কৃতি মন্ত্রণালয়। পরিবারের সদস্যদের অভিযোগ, রোকেয়ার বাস্তুভিটার 30 শতক জমি তাদের নামে থাকলেও সেটি এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে। বেগম রোকেয়ার 141তম জন্মবার্ষিকী পালন হচ্ছে আজ। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে। প্রতি বছর 9 ডিসেম্বর রোকেয়া দিবস ঘটা করে পালন করা হলেও সারা বছর জরাজীর্ণ হয়ে পড়ে থাকে জায়গাটি। এমনকি তার পরিবারেরও খোঁজ রাখে না কেউ। পায়রাবন্দে এখনো আছে বেগম রোকেয়ার উত্তরসূরিরা। শিক্ষিত সন্তানদের চাকরি না থাকায় মানবেতর দিন কাটে তাদের। পরিবারের সদস্যদের অভিযোগ, বেগম রোকেয়ার 350 বিঘা জমি বেদখল হয়ে গেছে অনেক আগেই। যে 30 শতক জমিতে তারা বসবাস করছেন তাও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে। বেগম রোকেয়ার নামে অনেক প্রতিষ্ঠান আছে, কিন্তু আমরা বেগম রোকেয়ার উত্তরাধিকারী হয়ে কোথাও কোনো প্রতিষ্ঠানে জায়গা পাই নাই। আমরা এতই কষ্টে আছি, সরকার কোনোদিন ভ্রুক্ষেপ করেন নাই, কিন্তু আমরা এখন চাইতেছি যে সরকার ওইটা অধিগ্রহণ করুক। জমি উদ্ধার সহ বেগম রোকেয়ার মরদেহ তার জন্মস্থানে সমাহিত করতে সরকারের প্রতি জোর দাবি বেগম রোকেয়া স্মৃতি সংসদের। এবারে রোকেয়া দিবসের প্রতিপাদ্য বিষয় হওয়া উচিত যে সেটা হচ্ছে যে রোকেয়ার পৈতৃক সম্পত্তি উদ্ধার করা এবং সংরক্ষণ। জেলা প্রশাসক বলছেন, দখলকৃত জমি উদ্ধারে তদন্ত কমিটি হয়েছে, প্রতিবেদন পেলেই ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাচ্ছি যে সকল জমিগুলোই সরকারিভাবে রোকেয়া কমপ্লেক্স হিসাবে বা রোকেয়ার জন্মভূমি হিসাবে, স্মৃতি হিসাবে সংরক্ষণের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এটা একটা সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। বেগম রোকেয়ার প্রকৃত ইতিহাস ও কর্মময় জীবন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে স্মৃতিকেন্দ্রের কার্যক্রম চালুর দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীর হাতিরঝিল চক্রাকার বাসের ভাড়া কমানোর পদক্ষেপ নিচ্ছে রাজুক। এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠান HR ট্রান্সপোর্টের সাথে বৈঠক করবে তারা। তবে শিক্ষার্থীদের কাছে থেকে হাফ ভাড়া নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। চক্রাকার বাসের সর্বনিম্ন ভাড়া বাড়িয়ে 15 টাকা করায় ক্ষোভ জানিয়েছে যাত্রীরা। পর্যটকদের কথা চিন্তা করে 2015 সালে রাজধানীর হাতিরঝিলে যাত্রী পরিবহনের জন্য 10টি মিনিবাস চালু হয়, যা পরিচালনা করে HR ট্রান্সপোর্ট, আর ব্যবস্থাপনার দায়িত্বে রাজুক। অল্প সময়ই রামপুরা, মহানগর, কারওয়ান বাজার ও গুলশানের যাত্রীদের কাছে জনপ্রিয় হয় এই রুট। ডিজেলের দাম বাড়াকে কারণ দেখিয়ে 5 ডিসেম্বর থেকে সব রুটে 5 টাকা করে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। এতে আধা কিলোমিটারের কম দূরত্বেও ভাড়া হচ্ছে সর্বনিম্ন 15 টাকা। টিকেটের এগেইনস্টে 5 টাকা করে বাড়াই দিচ্ছে। আমার কোশ্চেন হচ্ছে যে 20 টাকার টিকেটে যদি 5 টাকা বাড়ে, ওই রেশিওতে 10 টাকার টিকেটে কিভাবে 5 টাকা বাড়ে? আমরা যে যাই 4.5 কিলোমিটার হবে না, কিন্তু 15 টাকা ভাড়া দিচ্ছে। আগে 10 টাকা করে পুলিশ প্লাজায় যেতাম, এখন 15 টাকা দিয়ে পুলিশ প্লাজায় যাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে এটা বাড়তি ভাড়া রাখা হচ্ছে। তবে HR ট্রান্সপোর্টের দাবি আগে কম নেওয়া হলেও এখন 2016 সালের চুক্তি অনুযায়ী সর্বনিম্ন 15 টাকা ভাড়া নেওয়া হচ্ছে, কিন্তু রাজুককে আগ থেকেই বাড়তি টাকা দিতে হচ্ছে। আমাদের গাড়িতে উঠলেই 15 টাকা, বাড়ানোর তো কোনো কিছু নেই। এটা তো আমাদের চুক্তি 15 টাকা। 15 টাকাটা যদি আমরা বাড়াইতাম, কিলোমিটার হিসাবে বাড়াইলে আমাদের 19 টাকার মতো পড়তো। সাধারণ মানুষের প্রতিবাদের মুখে চক্রাকার বাসে যৌক্তিক ভাড়া নির্ধারণের উদ্যোগ নিচ্ছে রাজুক, আর শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হবে অর্ধেক ভাড়া। যদি সরকার যদি গত কয়েকদিনের সিদ্ধান্ত নিয়ে ছাত্ররা হাফ ভাড়া নেবে, আমরা ওই কোম্পানির সাথে বলবো, তাদেরকে আমরা একটা লিস্ট দিয়েছিলাম, ঠিক না, যেন সরকারের সিদ্ধান্তটা এখনো যেন ইমপ্লিমেন্ট হয়। ওই ইজারার টাকাটা সে আমরা কিন্তু আগে অ্যাডভান্সে জমা দিয়ে ফেলছি, কিন্তু ইজারারটা জমা দিয়ে এর বাইরে সে কিন্তু লাভ করে, যেন সে বেশি লাভ করতে না পারে, টাকা আমি দিব না, যেন তার সময়ের মধ্যে থাকে। হাতিরঝিলের চারপাশে 16 কিলোমিটার একমুখী সড়ক দিয়ে দিনে 22টি বাস চলাচল করে, আর এতে দিনে গড়ে যাত্রী টানে 20 থেকে 22,000। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
প্যান্ডোরা পেপারসের দ্বিতীয় দফায় প্রকাশিত নথিতে উঠে এলো বাংলাদেশের নামও। অর্থ পাচার ও কর ফাঁকি দিতে ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডে কোম্পানি খুলতে বাংলাদেশের ঠিকানা ব্যবহার করেছেন ৮ ব্যক্তি। এ তালিকাও উচ্চ আদালতে দেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। কর স্বর্গ হিসেবে পরিচিত দেশে অফশোর কোম্পানি খুলে টাকা পাচার করা বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যক্তি ও কোম্পানির তালিকা কিছুদিন ধরেই প্রকাশ করেছে অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক জোট ICIJ। সোমবার রাতেও প্রকাশ করা হয়েছে 7,40,000 ব্যক্তির অর্থ ও গোপন লেনদেনের তথ্য। এতে আছে কিছু বাংলাদেশি ব্যক্তি ও কোম্পানির নামও। তালিকায় থাকা ব্যক্তিরা হলেন নিহাত কবির, মোহাম্মদ ভাই, ইসলাম মঞ্জুরুল, সাইদুল হুদা চৌধুরী, অনিতা রানী ভৌমিক, সাকিনা মিরালি, ওয়াল্টার পোলাক ও ড্যানিয়েল আর্নেস্টো আইয়ুবাত্তি। তারা সবাই বাংলাদেশের ঠিকানা ব্যবহার করে ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডে কোম্পানি নিবন্ধন করেছেন। এর আগে পানামা ও প্যারাডাইস কেলেঙ্কারিতে উঠে আসে দেশের 43 ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম। তাদের তালিকা উচ্চ আদালতে দিয়েছে দুর্নীতি দমন কমিশন। প্যান্ডোরা পেপারসের নতুন তালিকাও আদালতে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তাদের নামে প্রথমে আসছিল 43 জন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে যখন তালিকা আসে, সেই তালিকাটিও হাইকোর্টে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে যেটা আসছে সেগুলো দেওয়া হবে পর্যায়ক্রমে, এবং সেখানে আমরা বিশ্বাস করি যে আমরা ন্যায় বিচার পাবো সেখানে, এবং বিচারিক আদালত যা সিদ্ধান্ত নেবে সেটাই আমরা মেনে নেব। প্যান্ডোরা পেপারসে প্রকাশিত নিহাত কবির নাম নিয়ে চলছে জল্পনা কল্পনা। রাজধানী ইন্দিরা রোডের একটি ঠিকানা দিয়ে ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডে কোম্পানি নিবন্ধন করেছেন জনৈক নিহাত। বাংলাদেশের একজন নামকরা নারী ব্যবসায়ী রয়েছেন এই নামে। একাধিক পত্রিকা ও অনলাইন দাবি করছে প্যান্ডোরা পেপারসে নাম আসা নিহাত কবিরই ঢাকা মেট্রোপলিটন চেম্বারের সাবেক সভাপতি। এ বিষয়ে বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু সাড়া মেলেনি। উমন্নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনায় ধর্ষণের অভিযোগে ডিবি সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন জানান, মঙ্গলবার বাগেরহাটের মোংলা থেকে ভুক্তভোগী নারী মেয়েকে ডাক্তার দেখাতে খুলনা আসেন। সিরিয়াল না পেয়ে রাতে থেকে যান নগরীর সুন্দরবন হোটেলে। বুধবার রাত 2:30টার দিকে সেখানে গিয়ে মেয়ের সামনেই তাকে ধর্ষণের অভিযোগ সাব ইন্সপেক্টর জাহাঙ্গীরের বিরুদ্ধে। পরে তাদের চিৎকারে জাহাঙ্গীরকে আটক করে স্থানীয়রা। থানায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে পাঠানো হয় জেল হাজতে। ভুক্তভোগী সেই নারী এখন আছেন খুলনা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। চুয়াডাঙ্গায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ফিলিপাইনের কালো আখ। অন্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় দিন দিন এই আখ চাষে আগ্রহী হচ্ছেন এই অঞ্চলের কৃষকরা। ফিলিপাইনে আখের ফলন ভালো ও খেতেও সুস্বাদু, তাই আগামীতে আরো বেশি জমিতে এর আবাদ করার আশা কৃষকদের। বাইরের আবরণ কালো আর ভেতরের অংশ সাদা, নরম ও রসালো। মিষ্টতাও অন্য জাতের আখের তুলনায় বেশি। ফিলিপাইনের কালো আখ এখন চাষ হচ্ছে চুয়াডাঙ্গার বিভিন্ন অঞ্চলে। বেশি লাভজনক হওয়ায় বাণিজ্যিকভাবে এ আখ চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। বাজারে প্রচলিত আখ থেকে দেখতে আলাদা হওয়ায় ক্রেতাদের কাছে এর চাহিদাও ব্যাপক। 1 বিঘা জমিতে কালো আখ চাষে খরচ হয় 60 থেকে 70 হাজার টাকা, আর তা বিক্রি হয় 3 থেকে 3.5 লাখ টাকায়। খরচ বাদে প্রতি বিঘায় লাভ প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা। এই আখ চাষের সুবিধা এক অন্যান্য গান্ডারি ছাড়া হলো এক লম্বা হয় এবং খুব রসালো এবং নরম আর খুব মিষ্টি। প্রত্যেক দিন প্রচুর খদ্দের আসছে আমাদের কাছে। আর এই আখ স্বল্প সারে এত দ্রুত বাড়ে আর এত মোটা আর এত মিষ্টি, যার তুলনা করা যাবে না। চাষ শুরুর 7 থেকে 8 মাস পরই এই আখ বিক্রি শুরু করা যায়। কালো আখ চাষে কৃষকদের সব ধরনের সহায়তা করার কথা জানিয়েছে কৃষি বিভাগ। এটা চুইং টাইপ, এটা আমাদের ওই মিল জোনের ইয়ের জন্য না, সুগারের জন্য না, এটা রসের জন্য আমার মনে হয় খুবই ভালো, এবং এর রসটা খুবই সুস্বাদু এবং নিউট্রিশাস। এখানে সুগারের পার্সেন্টেজ 8 থেকে 10% থাকে, এখানে তারও বেশি থাকবে বলে আমার কাছে মনে হয়। এবছরের প্রথম চুয়াডাঙ্গায় ফিলিপাইনের কালো আখ চাষ হচ্ছে। হাতে গোনা কয়েকজন কৃষক পরীক্ষামূলক চাষ শুরু করলেও ভবিষ্যতে কৃষকের সংখ্যা আরও বাড়বে বলে আশা কৃষি কর্মকর্তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে এবার শিশুসহ 11 জনকে গুলি ও আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে বুধবার এই তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দেশটির সাগাইং অঞ্চলের একটি গ্রামে অনেককে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। তাদের মধ্যে কেউ কেউ এখনো বেঁচে আছেন বলছেন স্থানীয়রা। এসব ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে মিয়ানমার নাও সহ বেশ কিছু গণমাধ্যম। তবে রয়টার্স এসব ভিডিও সত্যতা নিশ্চিত করতে পারেনি। 1 ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর ওই এলাকার জান্তা সরকার বিরোধী একটি মিলিশিয়া বাহিনী গড়ে তোলা হয়। এই বাহিনীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর লড়াই চলছে। ভারতের তামিলনাড়ুতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা সহ 13 জন। বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি হেলিকপ্টারের পাইলট এয়ারফোর্স গ্রুপের ক্যাপ্টেন বরুণ সিং এর অবস্থাও আশঙ্কাজনক বলছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। আজ দিল্লিতে আনা হবে বিপিনের মরদেহ। শেষকৃত্য শুক্রবার। স্থানীয় সময় বুধবার দুপুর 12টা 20 মিনিটে তামিলনাড়ুর নীলগিরি এলাকার জঙ্গলে বিধ্বস্ত হয় ভারতীয় বিমান বাহিনীর MI-17V5 হেলিকপ্টার। পরে সন্ধ্যায় ভারতীয় বিমান বাহিনী টুইটে দুঃখ প্রকাশ করে জানায়, নিহত 13 জনের মধ্যে আছেন প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকাও। একদিন আগে সুলুরের উদ্দেশ্যে দিল্লি ছাড়েন বিপিন রাওয়াত। বুধবার সকালে সুলুর বিমান ঘাঁটি থেকে ওয়েলিংটনের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে যাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিলেন স্ত্রী মধুলিকা রাওয়াত, ডিফেন্স অ্যাসিস্ট্যান্ট ও সিকিউরিটি কমান্ডোরা। 2019 সালে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ পদটির সৃষ্টির পর প্রথম নিয়োগ পান 63 বছর বয়সী বিপিন রাওয়াত। 2015 সালে লেফটেন্যান্ট জেনারেল থাকাকালে নাগাল্যান্ডের 63 বছর বয়সী বিপিন রাওয়াত। 2015 সালে লেফটেন্যান্ট জেনারেল থাকাকালে নাগাল্যান্ডের দিমাপুরে দুর্ঘটনায় পড়ে তাকে বহনকারী হেলিকপ্টার চিতা। তবে সেবার অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেলেও এবার শেষ রক্ষা হল না। 1958 সালের 16 মার্চ উত্তরাখণ্ডের পাউরিতে জন্ম নেন বিপিন। 1978 সালে যোগ দেন সেনাবাহিনীতে। দ্বিতীয় লেফটেন্যান্ট হিসেবে যাত্রা শুরু করেন। 42 বছরের বেশি ব্রিগেড কমান্ডার, জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ, জেনারেল স্টাফ অফিসার গ্রেড 2 হিসেবেও কাজ করেন। ছিলেন জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্য। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতের স্মরণে 2 মিনিট নীরবতা পালন করেছে মন্ত্রিসভার নিরাপত্তা কমিটি। বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। দুর্ঘটনা নিয়ে মোদীকে জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এ সময় বিপিনের মৃত্যু দেশ ও সশস্ত্র বাহিনীর জন্য অপূরণীয় ক্ষতি বলেন তিনি। বৈঠকে ছিলেন স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও অর্থমন্ত্রীও। বৃহস্পতিবার পার্লামেন্টে হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়ে বিবৃতি দেবেন প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে টুইট বার্তায় শোক প্রকাশ করেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী মোদী সহ রাজনীতিবিদেরা। মোদী বলেন, সশস্ত্র বাহিনীতে বিপিনের অসামান্য অবদানের কথা ভোলার নয়। ভারতীয় প্রতিরক্ষা প্রধানকে নিয়ে তামিলনাড়ুর নীলগিরির অঞ্চলে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি MI-17V5 মডেলের। বিশ্বের অত্যাধুনিক এই যানটি কেন আর কিভাবে বিধ্বস্ত হল তা নিয়ে বিস্মিত সাবেক সেনা কর্মকর্তা ও বিশেষজ্ঞরা। রাশিয়ার তৈরি MI-8 এর উন্নততর সংস্করণ এই MI-17V5 হেলিকপ্টার। 2008 সালের চুক্তি অনুযায়ী 2013 সালে 80টি কপ্টার ভারতে পাঠায় রুশ সংস্থা রোজোবোরন এক্সপোর্ট। পরে আরও 3 ধাপে 71টি কিনতে সই হয় চুক্তি। 2018 সালে আসে সবশেষ চালান। MI-17V মিডিয়াম লিফটার হেলিকপ্টারটি মরুভূমি সহ যে কোনো প্রতিকূল পরিবেশ ও পরিস্থিতিতে উড়তে সক্ষম। 13,000 কেজি ওজন বহনে সক্ষম 2 ইঞ্জিনের এই শক্তিশালী যানে ভ্রমণ করতে পারে 36 সশস্ত্র সেনা। নিরাপত্তায় আছে স্লাইডিং দরজা, প্যারাশুট সরঞ্জাম, সার্চ লাইট ও এমার্জেন্সি ফ্লোটেশন সিস্টেম। আছে গ্লাস ককপিট, মাল্টিফাংশন ডিসপ্লে, নাইট ভিশন ইকুইপমেন্ট, ওড়ার সময় আবহাওয়ার পরিস্থিতি জানানোর জন্য রাডার ও অটো পাইলট সিস্টেম। নিশানা প্রতিহতে আছে সাটার্ন 5 ক্ষেপণাস্ত্র, S-8 রকেট, পিকেটি মেশিন গান ও AKM সাবমেরিন মেশিন গান। ঘণ্টায় 250 কিলোমিটার পর্যন্ত এর গতিবেগ।
একটানা উঠতে পারে 580 কিলোমিটার, সর্বোচ্চ 6000 ফুট উচ্চতায় উঠতে পারে এটি। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জার্মানির নতুন চ্যান্সেলর হিসেবে শপথ নিলেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডির নেতা ওলাফ শুলজ। বুধবার শপথ নেন তিনি। আর এর মধ্য দিয়ে দেশটির চ্যান্সেলর হিসেবে অ্যাঙ্গেলা ম্যার্কেলের 16 বছরের কার্যালয়ের অবসান ঘটল। শপথের আগে জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্ডেসটাগ শুলজকে চ্যান্সেলর নির্বাচিত করে। 707 ভোটের মধ্যে 395 পান 63 বছর বয়সী শুলজ। বিপক্ষে পরে 303টি, 6 জন বিরত ছিলেন। ভোটের পর প্রেসিডেন্টের প্রাসাদে যান শুলজ। সেখানে প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভোল্টার স্টাইনমায়ার তার হাতে চ্যান্সেলর হিসেবে নিয়োগের আনুষ্ঠানিক পত্র তুলে দেন। পরে পার্লামেন্টে গিয়ে শপথ নেন। বিবিসি জানায়, সামাজিক গণতন্ত্রী দল, উদারপন্থী দল ও পরিবেশবাদী সবুজ দলকে নিয়ে শুলজের মন্ত্রিসভা গঠন করা হয়েছে। গৃহযুদ্ধের মাঝেও থেমে নেই ইয়েমেনের জনজীবন। এইডেন শহরে আয়োজন হয়েছে এক হস্তশিল্প প্রদর্শনীর। হস্তশিল্পের পাশাপাশি প্রদর্শনীতে দেখানো হচ্ছে লোকগাথা ও লোকনৃত্য। তুলে ধরা হয়েছে দেশটির বর্ণাঢ্য সংস্কৃতি। ঐতিহ্যে ভরপুর মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে গত 6 বছর ধরে চলছে গৃহযুদ্ধ। এর মাঝেই দেশটির দক্ষিণের শহর এইডেনে বসেছে চিত্রমেলা। দেশটির উপকূলীয় শহরগুলোর ঐতিহ্য তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীতে। এই উৎসবের আয়োজন করেছে এইডেনের চিত্র এবং লোককাহিনী সেন্টার। প্রদর্শিত হচ্ছে হাতে বোনা বাঁশ ও বেতের দ্রব্য সামগ্রী এবং ঘর সাজানোর হরেক জিনিস। শুধু দ্রব্য সামগ্রী নয়, আয়োজনকে উৎসব মুখর করে তুলতে পরিবেশন করা হচ্ছে ঐতিহ্যবাহী লোকগাথা ও লোকনৃত্য। 2010 সালে শখের বশে কাজ শুরু করেছি। আজ এটা আমার পেশা। সমুদ্রের প্রতি ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। নুড়ি পাথর, শামুক, ঝিনুক দিয়ে তৈরি শৌখিন ঘর সাজানোর শোপিস আছে প্রদর্শনীতে। এগুলো সংগ্রহ করা হয়েছে সমুদ্র সৈকত থেকে। এইডেনের আরব প্যালেসে উপকূলীয় অঞ্চলের হস্তশিল্প নিয়ে প্রদর্শনী এই প্রথম। এমন আয়োজন আমাদের জন্য প্রথম। এখন ছোট পরিসরে হলেও ভবিষ্যতে আমরা এই মেলাকে আরো বড় করে করতে চাই। 6 বছর ধরে চলমান যুদ্ধে বিধ্বস্ত ইয়েমেনের অনেক শহর। আছে নিরাপত্তা সংকট এবং খাদ্য ঘাটতি। এসবের মাঝেই এমন প্রদর্শনীর উদ্যোগে একটু স্বস্তি ফিরে পেয়েছে নগরবাসী। মুশরিফা নুসহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশে দুষ্কৃতির সঙ্গী করে রাতে নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ দল। সাকিবের শূন্যতায় প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন ফজলে মাহমুদ। টেস্ট চ্যাম্পিয়নশিপের 2টি ম্যাচ খেলতে চলতি বছর দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ। এর আগে ফেব্রুয়ারি, মার্চে 3টি ওয়ানডে ও টি20 খেলেছিল টাইগাররা। নতুন বছরের প্রথম দিন টেস্টে মাউন্ট মঙ্গানুইতে কিউইদের আতিথেয়তায় নেবে মমিনুলরা। 9 জানুয়ারি ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় টেস্ট। নিউজিল্যান্ডে পৌঁছে 3 দিনের আইসোলেশন সহ 7 দিনের কোয়ারেন্টাইনে থাকবেন ক্রিকেটাররা। প্রথম টেস্টের আগে খেলবেন 2 দিনের প্রস্তুতি ম্যাচ, একটি নিজেদের মধ্যে, অন্যটি নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে। বিরাট কোহলিকে সরিয়ে ওডিআইতে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানিয়েছে বিসিসিআই। সাউথ আফ্রিকা সফরে 3 টেস্টের সাথে 3টি ওডিআই খেলবে ভারত। ওডিআই দল ঘোষণা না হলেও অধিনায়কত্বে পরিবর্তনের কথা জানানো হয়েছে। 2013 ও 2014 সালে অন্তর্বর্তী দায়িত্ব পালন করা কোহলি পূর্ণ মেয়াদে ওডিআই নেতৃত্ব পান 2017-তে। তার অধীনে সব মিলিয়ে 95 ম্যাচের 65 জিতেছে ভারত। টেস্টের অধিনায়ক কোহলি থাকছেন। এই ফরম্যাটে রাহানেকে সরিয়ে সহ অধিনায়ক রোহিত শর্মা। 21 বছরে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল বার্সেলোনা। বায়ার্ন মিউনিখের কাছে 3-0 গোলের হেরেছে কাতালানরা। প্রথমার্ধে 2-0 গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। 34 মিনিটে লেভানডস্কির পাশে বায়ার্নকে লিড এনে দেন মুলার। ব্যবধান দ্বিগুণ করেন লেরয় সানে। দ্বিতীয়ার্ধে স্কোর লাইন 3-0 করে মুসিয়ালা। বার্সার বিদায় ঘণ্টা বাজান। আরেক ম্যাচে ডায়নামোকে 2-0 গোলে হারিয়ে গ্রুপের দ্বিতীয় স্থান নিশ্চিত করে বেনফিকা।
3-এ থাকায় বার্সাকে দেখা যাবে ইউরোপা লিগে। অন্যদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইয়ং বয়েজের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। জি গ্রুপে উলফসবুর্গকে 3-1 গোলে হারিয়ে গ্রুপ শীর্ষ দল হয়েছে ফরাসি চ্যাম্পিয়ন্স লিগে। আরেক ম্যাচে সেভিয়ার বিপক্ষে 1-0 গোলে জিতেছে সালজবুর্গ। লাল সবুজের মহোৎসবে অষ্টম দিনে চট্টগ্রাম ও রংপুরের আঞ্চলিক পরিবেশনা তুলে ধরা হয়। চট্টগ্রামের মাইজ ভান্ডারী ও কবিগান আর রংপুরের ভাওয়াইয়া গানের সুরের মূর্ছনায় মুগ্ধ হন দর্শকরা। চট্টগ্রামের মাইজ ভান্ডারী বা কবিগান। লাল সবুজের মহোৎসবে প্রতিদিনই তুলে ধরা হচ্ছে লোকজ সংস্কৃতিকে। মাইজ ভান্ডারী গানের তালে মুগ্ধ দর্শকরা। পরিবেশনা চলে কবি গানেরও। উত্তর জনপদের বৃহত্তর রংপুরের লোকজ সংস্কৃতির প্রধান অনুষঙ্গ ভাওয়াইয়া। আবহমান বাংলার এ অকৃত্রিম সুরকে বিশ্বে পৌঁছে দিয়েছেন পল্লী গায়ক আব্বাস উদ্দিন। ভাওয়াইয়ার সুরের মূর্ছনায় বিমোহিত হন শ্রোতারা। উৎসবে যোগ দিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি জানান, স্বাধীনতার 50 বছরে বাংলাদেশ পৌঁছে গেছে অনন্য উচ্চতায়। আর বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করেছেন তার মেয়ে শেখ হাসিনা। যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, শেখ হাসিনা সেই স্বপ্নটা নিজে তুলে নিলেন। তিনি সেই প্রতিজ্ঞা করলেন আর নিজের ঘুমটাকে হারাম করে দিলেন। আজকের বাংলাদেশ সেই রেজাল্ট, সেইখানে এসে দাঁড়িয়েছে। সারা পৃথিবীর কাছে অবাক বিস্ময়। বৃহস্পতিবার থাকছে রাজশাহী ও বরিশাল অঞ্চলের পরিবেশনা। লাল সবুজের মহোৎসব চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।